কি আমাদের আলোচ্য বিষয় 4 নম্বর স্কুলটা, সেটা প্রান্তিক প্রশ্ন প্রস্তুতি, দশম শ্রেণী 4 নম্বর স্কুলটা। দেখো ভালো করে। প্রথম দেখো, কোন গ্যাসগুলোর মধ্যে ওজোন স্তরে ক্ষতি সাধন করে। এটা O2 বলা আছে, P2O5 বলা আছে, NO বলা আছে, NO2 এবং NO2। অপশান ডি হলো CO এবং CO2। অবশ্যই অপশান সি হবে NO এবং NO2। তারপর দেখো 6.0222 ইন্টু 10⁻23 SO2 এর ভর কত? এর ভর আমরা বলবো, এটা হলো 1 মোল SO2-র ভর হলো 64 গ্রাম, আমরা বলবো 64 গ্রাম। 3 লিটার জলের অণুর সংখ্যা কত? 3 লিটার জলের অণুর সংখ্যা, তাহলে 1 লিটার মানে আমরা বলবো 22.4 লিটার। তাহলে এটা কোনটা হবে? এটা অপশান বি হবে, দেখে নাও। তাহলে এটা হবে অপশান বি, দেখে নাও। তাহলে 22.4 লিটার জলে অণু আছে কত? 6.022 ইন্টু 10⁻23 টি। এটা 1 লিটার জলে অণু আছে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4। আর 3 লিটার বলা আছে, দেখো এটা করলে হবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3, এটা হলো 22.4। দেখে নাও, এখানে দেখে নাও, এটাই বলা আছে। তাহলে আমরা কোন অপশান বলবো? অপশান বি বলবো। তারপর দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক উভয় সমান, অর্থাৎ অপশান ডি বলবো। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়, অপশান বি বলবো। তারপর দেখো, আলোর প্রতিফলনে আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর হলে তাহলে কোনটা হবে? আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, অর্থাৎ অপশান সি বলবো। তারপর দেখো, তড়িৎ বিভবের মাত্রা সংকেত, এটা আমরা বলবো তড়িৎ মাত্রা, অপশান এ হবে mL² T⁻⁻2 ইন্টু A⁻⁻1। তারপর দেখো, তড়িৎ প্রবাহের তাপীয় ফলে পরিবাহী কি হয়? পরিবাহীটা অবশ্যই উত্তপ্ত হয় বা গরম হয়। 1 AMU সমান, এটা হলো 931 MeV। তারপরে কোন মৌলের পরমাণুর ব্যাস সর্বাপেক্ষা কম? এখানে অপশান দেওয়া আছে, অপশান বি আছে, এই অপশান এ, সেটা বিই। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় তড়িৎ যৌগ, আমরা বলবো খাদ্য লবণ বা NaCl, এটা আমরা বলবো। তারপর পারদ তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু পারদ হলো তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে অপশান ডি হবে, অপশান ডি। তারপর চলে এসো, কোন পদার্থ H2S গ্যাসকে শোষণ করতে পারে? কোথায় আছে? জল, কেরোসিন, NaOH, K2SO4। H2S ঠান্ডা জলে দাব্য, তাহলে H2S ঠান্ডা জলে দ্রবীভূত হয়, সেই জন্য এখানে অপশান আছে, অর্থাৎ কোন গ্যাসটি জলে দ্রবীভূত হয়। তাহলে এখানে শোষণ করে মানে জলে দ্রবীভূত হয়, অবশ্যই ঠান্ডা জল। এখানে জল অপশানটা হবে ঠান্ডা জল, মনে রাখবে ঠান্ডা জল। কোন ধাতু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করতে অক্ষম? মনে রাখবে অ্যালুমিনিয়াম সবসময় গরম জলের সঙ্গে বিক্রিয়া করে। তারপর দেখো, কোন ধাতু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া অক্ষম? এটা আমরা বলবো অ্যালুমিনিয়াম। তারপর দেখো, কার্বক্সিলিক অ্যাসিড এর মধ্যে কার্যকরী মূলক, আমরা বলবো অপশান এ বন্ড COOH। তারপর দেখো, জ্বালানি তাপন মূল্য আমরা SI পদ্ধতিতে কিলোজুল,
কিলোজুল পার কেজি বলবো। এটা হলো কিলোজুল পার কেজি, তাহলে কিলোজুল পার কেজি এটা বলবো। তারপর দেখো অথবার প্রশ্ন আছে বায়োগ্যাসে মিথেনের শতকরা পরিমাণ, এটা 50 থেকে 80% মনে রাখবে। তারপর দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, এটা আমরা ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয় বলবো। তারপর দেখো পরের প্রশ্নটা আছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের পি বনাম ভি লেখচিত্রে প্রকৃতির সমপরাবৃত্ত, এটা সমপরাবৃত্ত। তারপর দেখো সত্য মিথ্যা বলতে বলছে অ্যাভোগাড্রো সূত্র দ্বারা গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণয় করা যায় না, সত্য বলবো, এটা আমরা সত্য বলবো। তারপরে গ্যাস সেলসিয়াস স্কেলে পরম উষ্ণতার মান হলো -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর দেখো এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হলো ওয়াট, মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। তরলের ড্যাশ প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপর নির্ভরশীল নয়, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপর নির্ভরশীল নয়। একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে গেলে আপাতন কোণ 0 ডিগ্রি হয়। ক্যামেরায় আমরা উত্তল লেন্স ব্যবহার করি। আর মনে রাখবে রৈখিক বিবর্ধন একক নেই, মাত্রা নেই, তাহলে মাত্রাহীন এককহীন রাশি। তারপর দেখো তড়িৎচালক বল স্কেলার রাশি। ফিউজ তারের রোধাঙ্ক বেশি হয় এবং গলনাঙ্ক কম হয়, তাহলে ফিউজ তারের রোধাঙ্ক বেশি, গলনাঙ্ক কম। তারপর দেখো তাহলে এখানে আমরা বলবো রোধাঙ্ক বেশি, গলনাঙ্ক কম। তারপর দেখে নাও একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে মৌলের পরমাণুর সংখ্যা সেটা হলো 2 একক কমে যাবে। তারপর দেখে নাও এমন একটি তড়িৎজয়ী যৌগের নাম লেখো যেটা এমন একটি সময় যৌগের নাম লেখো যেটা তড়িৎ ধর্ম প্রদর্শন করে HCl। তারপর দেখো আমরা হ্যালোজেন মৌলগুলো দেখে নাও। তারপর দেখো হ্যালোজেন মৌলগুলো দেখে নাও, সেটা হলো হ্যালোজেন মৌলগুলো পর্যায় সারণীর গ্রুপ 16তে অবস্থান করে, 16 নম্বর গ্রুপে অবস্থান করে। আধুনিক পর্যায় সারণীতে কিসের ভিত্তিতে মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে, পরমাণু ক্রমাঙ্ক অনুসারে। বিরল মৃত্তিকা একটা হলো SC বলবো, সেলেনিয়াম। মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। কোনো বস্তুতে রূপোর প্রলেপ দিতে হলে আমরা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডকে তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করব। অ্যামোনিয়া NH3, তাহলে অ্যামোনিয়া এবং ফেনলাফথলিন যুক্ত মিশ্রণকে আমরা বিলীয়মান রং বলবো, এটা অ্যামোনিয়া বলবো। হেবার পদ্ধতিতে আমরা অনুঘটক হিসাবে লোহা ব্যবহার করি। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা ধাতুর নাম হলো অ্যালুমিনিয়াম। স্থায়ী চুম্বক তৈরি করতে আমরা অ্যানলিকো ব্যবহার করি, অ্যানলিকো বা স্টিল এগুলো ব্যবহার করি। তারপর দেখো কার্বাইড গ্যাস বাতিতে আমরা C2H2 বা অ্যাসিটিলিন ব্যবহার করি। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH2n। এরপর তোমরা দেখে নাও, এগুলো সব আমরা পেজ নাম্বার উল্লেখ করেছি, আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি এখানে পেজ নাম্বার উল্লেখ করেছি, তোমরা নিশ্চয়ই পড়েছো, একবার দেখে নাও, পেজ নাম্বারগুলো উল্লেখ করছি। ওজোন স্তরের ক্ষয় কিভাবে হয় এটা আমরা পাবো পেজ নাম্বার 3-তে, দুয়ারি গাঙ্গুলি মাইতি, এটা পেজ নাম্বার 3-তে আমরা পাবো। জীবাশ্ম জ্বালানি কাকে বলে, জীবাশ্ম জ্বালানি দেখো সংজ্ঞাটা আমি বলছি, সেটা হলো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে থাকে, লক্ষ লক্ষ বছর ধরে চাপ তাপ ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কয়লা পেট্রোলিয়াম এগুলো পরিণত হয়। এই সকল জ্বালানিগুলিকে আমরা জীবাশ্ম জ্বালানি বলবো। এগুলোর মধ্যে আমরা কি বলবো, যেমন কয়লা বলবো, পেট্রোল বলবো, এর উদাহরণগুলো হলো।
তাহলে কি হলো, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে থাকে। লক্ষ লক্ষ বছর পরে ওই চাপ, তাপ, ব্যাকটেরিয়ার দ্বারা পচনের ফলে মানে রাসায়নিকভাবে পরিবর্তন ঘটে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো সব জ্বালানিতে পরিণত হয়। এই সকল জ্বালানিগুলিকে আমরা বলবো জীবাশ্ম জ্বালানি। উদাহরণ তাহলে সংজ্ঞার মধ্যেই বলে দিলাম, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এর মধ্যে পড়ছে। এরপর দেখো আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা, এটা আমরা পেজ 17 পেয়ে যাব। তারপর দেখো চার্লসের সূত্র থেকে কীভাবে পরমশূন্য উষ্ণতা সংজ্ঞা পাওয়া যায়, এটা আমরা পেজ নাম্বার 13 আছে। চিত্রসহ পাতলা লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দিতে বলছে, এটা পেজ নাম্বার 47 পেয়ে যাব। তারপর দেখো 3.4 একই প্রকার পরিবাহী মধ্য দিয়ে একই ধরনের তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, একটি অন্যটির 4 গুণ বেশি তাপ উৎপন্ন করে। তাহলে প্রবাহ মাত্রার অনুপাত কত হবে সেটা বলতে বলছে। দেখে নাও, এটা আমরা 3.4 দেখে নাও। এই সমান I² RT/J, এটা আমরা জুলের সূত্র থেকে পাই। একটির অন্যটির 4 গুণ বেশি তাপ উৎপন্ন হয়। একটির অন্যটি মানে এখানে দেখো কোশ্চেনে বলা আছে দুটো একই ধরনের পরিবাহীর মধ্য দিয়ে একই সময় ধরে প্রবাহ মাত্রা পাঠাচ্ছে, মানে একটা আছে একই পরিবাহী, একই ধরনের দুটো পরিবাহী মানে রোধ একই আর একই সময় ধরে, তাহলে টিটা সমান হয়ে গেল। তাহলে বলেছে একটিতে অন্যটির তুলনায় 4 গুণ বেশি তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা দেখো এখান থেকে বলতে পারি যে H প্রপোর্শনাল I²। কেন? কারণ আরটা ধ্রুবক, টিটা ধ্রুবক, জেটাও ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা প্রথম ক্ষেত্রে H1 প্রপোর্শনাল I1², দ্বিতীয় ক্ষেত্রে H2 প্রপোর্শনাল I2² বলবো। দুটোকে বাই করে দেবো। দেখো H1/H2 করলাম, H1/H2 মানে এটা বলবো I1/I2, তার হোল স্কোয়ার করে ফেলবো। তাহলে এবারে দেখে নাও, আচ্ছা এটা হলো প্রথম ক্ষেত্রে, এটা আমরা বলবো প্রথম ক্ষেত্রে, এটা বলবো দ্বিতীয় ক্ষেত্রে। এবার এখানে কোশ্চেনে বলা আছে একটিতে অন্যটির তুলনায় 4 গুণ। তাহলে অন্যটা আমার কত বলা আছে? অন্যটা আমার বলা আছে H2, তাহলে H2 H1, তাহলে H2টা যদি x ধরি, আমি x ধরি, তাহলে H1 তাহলে কত হবে? 4x হবে, 4 গুণ। তাহলে অন্যটির তুলনায়, অন্যটি মানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা ধরবো সেটা হলো x ধরে নিচ্ছি, আর H1টাকে আমরা তাহলে 4 গুণ মানে 4x হবে। তাহলে মানটাকে বসাচ্ছি 4x/x, তাহলে I1/I2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো I1/I2 সমান 2/1। তাহলে আমরা বলবো I1:I2 আমরা বলবো 2:1। এটা বোঝা গেল। তাহলে দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। এটা প্রথম ক্ষেত্রে, এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে। অন্যটা যদি x হয় তাহলে প্রথমটা তাহলে 4x হবে, মানটা বসিয়ে দিয়েছি। এটাকে বসিয়ে দিয়ে তাহলে I1/I2 হোল স্কোয়ার সমান আমরা কত বলবো? 4/1 বলবো। তাহলে I1/I2 করলে তাহলে 2/1, তাহলে I1:I2 মানে 2:1। দেখে নাও বাড়িতে আর্থিং করা হয় কেন, বা আর্থিং এর প্রয়োজনীয়তা কি? দেখবে বাড়িতে আর্থিং এর প্রয়োজনীয়তা, এটা হলো আর্থিং থাকলে লাইট তারটি বৈদ্যুতিক যন্ত্রপাতি ধাতব গাত্রের সংস্পর্শে থাকে এবং তড়িৎ তারের মধ্য দিয়ে যাবে, কারণ ধাতব গাত্র পৃথিবীর সঙ্গে শূন্য বিভবে থাকে। তাহলে এর ফলে ব্যক্তি স্পর্শ করলেও শক লাগবে না। তাহলে 1 নম্বর হলো আর্থিং ব্যবস্থা থাকলে লাইট তারটি বৈদ্যুতিক যন্ত্রপাতি ধাতব গাত্রের সংস্পর্শে থাকে। এটা থাকার পরে যদি কোনো কারণে শক লাগে, মানে যদি কোনো কারণে ব্যক্তি স্পর্শ করে তাহলে শক লাগবে না, 1 নম্বর পয়েন্ট।
আর 2 নম্বর হলো যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় তাহলে তড়িৎ আর্থিংয়ের মাধ্যমে মাটিতে চলে যাবে, তাহলে যন্ত্রপাতিগুলো রক্ষা পাবে। তাহলে এটাই হলো আর্থিংয়ের সুবিধা। তোমরা এটা ছায়া প্রকাশনী বইও পাবে, কিন্তু এইটা লিখলে আরও বেশি ভালো নাম্বার পাবে। তাহলে যেটা বললুম ওটা ভালো করে লিখে নেবে। তারপরে এ ধাতু বি এবং সি উচ্চ তড়িৎ ঋণাত্মক ধাতু, এ বি কোনটি সমযোজী কোনটা তড়িৎযোজী। যদি আমি ধরে নিই যে এটা, আমি যদি ধরে নিই যে এফটা, আমি ধরে নিলাম বি এবং সি, একটা হলো ফ্লুরিন একটা ক্লোরিন, তাহলে আমি যদি বিটা যদি ফ্লুরিন আর সিটা যদি ক্লোরিন ধরে নিই, আর এটা যদি আমি অ্যালুমিনিয়াম ধরে নিই, তাহলে দুটোই কিন্তু তোমরা দেখতে পাবে অবশ্যই তড়িৎযোজী পাবে। তাহলে কি বললাম, বি এবং সি যদি একটা ফ্লুরিন একটা ক্লোরিন ধরে নিই, আর এটা আমি যদি ধরে নিই যে অ্যালুমিনিয়াম, তাহলে এই দুটো যে যৌগ উৎপন্ন হবে সেগুলো কিন্তু দুটি তড়িৎযোজী হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তোমরা 106 তোমরা দেখতে পারো, ওই যে মেন্ডেলিভের ছক আছে, সেই ছকে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। আচ্ছা, তারপর দেখো ওটা তোমরা মেন্ডেলিভের যে পদ সারণীর ছক আছে সেটা তোমার 97 পেজে, পেজ নাম্বার 97, সেখানে তোমরা দেখতে পারো। তারপর দেখো MgCl2, এটা এর লুজটা রাখতে বলছে, এটা আমরা 106 পেজে পেয়ে যাব। তারপর দেখো HCl এবং H2SO4 গ্যাসকে কিভাবে শনাক্ত করা যাবে, তোমরা পেজ নাম্বার 125-এ তোমরা অবশ্যই পেয়ে যাবে, দেখবে পেজ নাম্বার 125-এ অবশ্যই করা আছে। তারপরে মরছে পড়ে কেন, এটা পেজ নাম্বার 134-এ পেয়ে যাবে। সমবায়বতা, এটা আমরা 139 পেজে দেখব। তারপরে দেখো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, এটা পেজ নাম্বার 147-এ অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখে নাও উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্র বলতে বলছে, এটা পেজ নাম্বার 12-তে পেয়ে যাব। আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, এটা আমার পেজ নাম্বার 19-এ পেয়ে যাব। তারপর দেখো একটা অঙ্ক আছে, এইটা দেখো যেটা আসবে, দেখে নাও, এটা 2, এটা 14, 4, এটা 35.5, এটা করলে আমরা আসবে 107। এটা দেখো 107 গ্রাম। এটা দেখো অ্যামোনিয়া 2, 14 + 3, এটা হলো 34 গ্রাম। এবার দেখে নাও বলা আছে এনটিপিতে, দেখে নাও এনটিপিতে 112 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে। তাহলে দেখে নাও এখানেও দেখো 34 গ্রাম। 34 গ্রাম মানে এটা আমরা 2 মোল বলবো। 2 মোল মানে আমরা বলবো 2 × 22.4 লিটার। তাহলে এইটা থেকে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে সেই পরিমাণটা হলো এত গ্রাম। তাহলে দেখে নাও ভালো করে, তাহলে 2 × 22.4 লিটার NH3 উৎপন্ন করতে NH4Cl প্রয়োজন, সেটা কত, 107 গ্রাম। 107 গ্রাম। এবারে দেখো 1 লিটার, এটা হলো 107/2 × 22.4, তার এখানে হলো 112। 107 × 112
বাই আমরা কত বলবো 2 ইন্টু 22.4। এটা করলে যেটা আসবে দেখবে 267.5 গ্রাম। তাহলে 267.5 গ্রাম এটা আমরা কি লাগবে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে। তারপর দেখে নাও কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29-এ আমরা পেয়ে যাব কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। জলের ব্যতিক্রান্ত প্রসারণ এটা আমরা এরকমভাবে বলবো, এটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, তবু শুনে নাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলকে উত্তপ্ত করলে জলের আয়তন প্রসারণ না হয়ে জলের আয়তন হ্রাস পাবে। 4 ডিগ্রির পর থেকে জলের আয়তন পুনরায় বৃদ্ধি পাবে। জলের এইরূপ ধর্মকে বা এইরূপ প্রসারণকে আমরা বলবো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাই জলকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হয়, জলের প্রসারণ না ঘটে সংকোচন ঘটবে। 4 ডিগ্রির পর থেকে উত্তপ্ত করলে আবার প্রসারণ ঘটবে। জলের এইরূপ ধর্মকে আমরা বলবো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তারপর দেখে নাও একটা অথবার প্রশ্ন আছে, একটি ধাতব উপাদানের সাপেক্ষে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে দেখে নাও ভালো করে। 4-এর 3-এর অথবাটা। চারের 3-এর অথবা খুব ভালো করে দেখে নাও কিভাবে হবে, মন দিয়ে দেখে নাও। বলা আছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্ক মানে গামা এ মানে অ্যাপারেন্ট, তাহলে গামা এর মান হলো 16.5 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা দেওয়া আছে, আলফা মানে 1.6 ইন্টু 10⁻⁻5, এটা হলো ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আমরা জানি গামা সমান আমরা এটা জানি যে আলফা সমান β/2 সমান γ/3। তাহলে এখানে আলফা দেওয়া আছে, তাহলে গামা বার করার জন্য আমরা 3 আলফা বলবো। তাহলে 3 আলফার মান কত 1.6 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তো এটা হলো 4.8 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এটা পেয়ে গেলাম গামার মানটা। এটা কি বলছে, আমাকে বলছে জলে এটা হলো তামার প্রসারণটা বলে দিল। তাহলে প্রকৃত প্রসারণের সূত্র কি, তাহলে গামা রিয়েল সমান আমরা কি বলবো, সেটা হলো গামা প্লাস এইটা হলো গামা অ্যাপারেন্ট, এটা বলবো। তাহলে এটা কত হবে, এটা মানে 4.8 10⁻⁻5 প্লাস এইটা 1.6 ইন্টু 10⁻⁻5, এটা যোগ করলে কত হবে 6.4 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে দেখো যোগ করলে দেখো কত আসছে 6.4 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সি টু দি পাওয়ার -1।
তারপর দেখে নাও প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতি রাশিমালা, এটা পেজ নাম্বার 45-এ পেয়ে যাব। তাহলে কোনো গলীয় দর্পণকে জলে ডোবালে ফোকাস দূরে কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে এখানে কনস্ট্যান্ট একই থাকবে বা কোনো পরিবর্তন ঘটবে না। মাইপিয়া কাকে বলে, এটা আমরা পেজ নাম্বার 54 পেয়ে যাব। পেজ নাম্বার 54 অবতল দর্পণে বস্তুর অস এবং বিবর্ধিত প্রতিবিম্ব, এটা পেজ নাম্বার 40-এ পেয়ে যাব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দুয়ারি গাঙ্গুলি মাইতির এই বইটা দেখলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবে। তারপর দেখে নাও বলা আছে বায়ু থেকে আলোকরশ্মি কোনো বিভেদ তলে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিসরণের পর চ্যুতি কোণ 15 ডিগ্রি হলো, প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে বায়ু থেকে আলোকরশ্মি তরলে প্রবেশ করলো, ব্যাপারটা এরকম দেখে নাও ভালো করে। 4.5 অথবা 4.5 অথবা, তাহলে বায়ু আছে, বায়ু থেকে এটা হলো বায়ু থেকে কোথায় প্রবেশ করলো, জলে প্রবেশ করলো। বায়ু থেকে আলোকরশ্মি কোথায় প্রবেশ করলো, এটা আপাতন কোণ I। আলোকরশ্মি কোথায় প্রবেশ করলো, তরলে প্রবেশ করলো। তরলে প্রবেশ করা মানে তরল এরম, এটা হলো R, তাহলে চ্যুতি এরম হওয়ার দরকার ছিল, তাহলে এইটা আমরা ডেল্টা বলবো। এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, তা আমরা বলবো ডেল্টা সমান, তাহলে আমরা বলবো I মাইনাস R। তাহলে এবার দেখো এটা আমরা চ্যুতি কোণের সমীকরণটা পেয়ে গেলুম। এরপর দেখে নাও যে এই মানটা দেয়া আছে, ডেল্টার মানটা দেয়া আছে, চ্যুতি কোণের মান 15 ডিগ্রি, আপাতন কোণের মানটা আমরা পেয়ে যাব 45 ডিগ্রি, আর এটা R পেয়ে যাব। এবার এখান থেকে দেখে নাও, তাহলে R এর মানটা আমি পেয়ে যাব 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে বিয়োগ করছি R সমান, তাহলে কত পেয়ে যাব, 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে প্রতিসরণ কোণ, এটা আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে তরলের প্রতিসরাঙ্ক আমরা বলবো মিউ সমান সাইন I বাই সাইন R। তাহলে মিউ সমান সাইন I মানে আমরা বলবো 45 ডিগ্রি, আর R মানে আমরা বলবো 30 ডিগ্রি। তাহলে সাইন 45 মানে 1/√2, এটা আমরা হাফ বলবো, তাহলে 1/√2 ইন্টু 2, তাহলে এটা করলে কত হবে, √2 হবে। তাহলে তরলের প্রতিসরাঙ্ক পেয়ে গেলাম √2। এটা √2 কী করে হচ্ছে দেখে নাও, তাহলে 1/√2 ইন্টু 2 করা আছে, তাহলে 1/√2, এটা √2 মানে √2 মানে √2 ইন্টু √2, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা √2 পেয়ে গেলাম, তাহলে √2, তাহলে তরলের প্রতিসরাঙ্ক √2 পেয়ে গেলাম। √2 মান 1.41 লিখতেও পারো বা এখানেও রেখে দিতে পারো। তারপর দেখে নাও ভালো করে, দেখে নাও কোন ধরনের গলীয় দর্পণে বস্তু সজ এবং খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি হয়, এটা উত্তল দর্পণে। 4.6-এ দেখো আলোর প্রতিসরণের ক্ষেত্রে সেনের সূত্র লিখতে বলছে, পেজ নাম্বার 43-এ। ফ্লেমিংয়ের বামহস্ত লিখতে বলছে, এটা আমরা পেজ নাম্বার 78-এ পেয়ে যাব। তারপরে দেখো ওহমের সূত্র বিবৃত করতে বলছে, ওহমের সূত্র আমরা পাবো পেজ নাম্বার 64-তে। তারপরে একটা অঙ্ক আছে, দুটি পরিবাহীর প্রবাহমাত্রা সমান বলা আছে, একটির রোধ অপরটির দ্বিগুণ, তাহলে বিভব প্রতিরোধ অনুপাত কত হবে দেখে নাও। 4.7-এর দেখে নাও,
4.7 4.7 খুব ভালো করে দেখে নাও, মন দিয়ে দেখে নাও। সেটা হলো আমরা জানি ভি সমান আইআর, তাহলে আমরা জানি ভি সমান আইআর। তাহলে এখান থেকে খুব ভালো করে আমরা জেনে নেব যে প্রবাহ মাত্রা সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি প্রবাহ মাত্রা সমান মানে আইটা এখানে কনস্ট্যান্ট বলা আছে। আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলবো ভি প্রপোর্শনাল আর বলবো। তাহলে V1 প্রপোর্শনাল R1 আর V2 প্রপোর্শনাল R2 বলবো। এবারে বলা আছে একটি রোধ দ্বিতীয়টি দ্বিগুণ। একটি রোধ দ্বিতীয়টি, তাহলে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। তাহলে V1/V2 এটা আমরা বলবো R1/R2 বলবো। তাহলে একটি রোধ দ্বিতীয়টি দ্বিগুণ, দ্বিতীয়টা আমরা R ধরেছি। তাহলে V1/V2 এটা যদি আমি 2R2 ধরি, এটা R2, তাহলে দ্বিতীয়টা এইটা R2, দ্বিতীয়টা R2 তার দ্বিগুণ মানে তাহলে R1 এর মান আমরা হবে 2R2, এটাই ক্যান্সেল হয়ে যায়। তাহলে V1/V2 এই মানটা পেয়ে যাব 2/1। তাহলে V1:V2 আমরা বলবো 2:1। দেখে নাও ভালো করে। বলা আছে একটির অপরটির, দেখো একটা ভাষা দেওয়া আছে, ভাষাটা ভালো করে বুঝতে হবে। বলা আছে একটি রোধ দ্বিতীয়টি দ্বিগুণ। তাহলে দ্বিতীয়টা যদি আমি ধরে নিই R2, তাহলে প্রথমটা কত হবে 2R2 হবে। মান বসলে উত্তর পেয়ে গেছি। তারপর দেখে নাও আলফা এবং বিটার পার্থক্য। এটা পেজ নাম্বার আমরা 90-এ পেয়ে যাব। আলফা রশ্মি আমরা বলব ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা, আর বিটা রশ্মি ঋণাত্মক। আলফা রশ্মির ভর বেশি, বিটা রশ্মির ভর কম। আলফা রশ্মি গ্যাসকে বেশি আয়নিত করতে পারে, বিটা রশ্মি গ্যাসকে অনেক কম আয়নিত করতে পারে, এটা মনে রাখতে হবে। আলফা রশ্মির ভেদন ক্ষমতা কম, বিটা রশ্মির ভেদন ক্ষমতা তার থেকে বেশি। এগুলো আমরা দেখে নেব। তারপর দেখো নিউক্লিয় বিভাজন, এটা পেজ নাম্বার 92-এ পেয়ে যাব। তারপর দেখো তড়িৎ ঋণাত্মকতা এবং পর্যায়গত এবং শ্রেণীগতভাবে তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তন। এটা আমরা আগের স্কুলটা সম্পূর্ণ করেছি, তবুও তোমরা দেখে নেবে পেজ নাম্বার 102-এ। তারপর দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা অবশ্যই এটা অবশ্যই নির্ভর করে, এটা পেয়ে যাব পেজ নাম্বার 114-এ পেয়ে যাব। তারপর দেখো অ্যালুমিনিয়াম থেকে ধাতু নিষ্কাশন, ক্যাথোড অ্যানোডে বিক্রিয়া, এটা আমরা পেজ নাম্বার 115-এ পেয়ে যাব। পেজ নাম্বার 115-এ আমরা অবশ্যই পেয়ে যাব। দেখবে অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া আছে। ক্যাথোডে উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে অক্সিজেন, এই বিক্রিয়াটা আমরা পেয়ে যাব। তারপর দেখো স্পর্শ পদ্ধতিতে এই প্রক্রিয়াটা পুরোটাই আমরা লিখতে হবে। স্পর্শ পদ্ধতিটা এটা দেখো মূলনীতি, পেজ নাম্বার 127, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। তারপর দেখবে দীর্ঘদিন H2 গ্যাসকে রেখে দিলে এটা হলো ঘোলা হয়ে যায়, এটা আমরা পেজ নাম্বার 123-এ পেয়ে যাব। ঘোলা হয়ে যায় কারণ SO2 উৎপন্ন হয়। 123 পেজে আমরা দেখো জলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে। সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে এবং তার সঙ্গে জল উৎপন্ন হবে। তাহলে H2S মনে রাখবে, H2S + O2 সমান SO2 + H2O। তাহলে এখানে দেখো জলের সঙ্গে SO2 উৎপন্ন হচ্ছে, সেই জন্যই কিন্তু ওটা ঘোলা হয়ে যাচ্ছে। এটা আমরা 123 পেজে দেখবে, আমরা অবশ্যই উত্তরটা পেয়ে যাবে এটা। তারপরে দেখো এই প্রশ্নের উত্তরটা 4.12, এটা বলা আছে যৌগটি ইউপ্যাক নাম। এই যৌগটি ইউপ্যাক নাম হলো CH3CH2CH, এটা ইথানল বলা হয়, ইথানল। তারপর দেখো অ্যাসিটিক উৎস এবং ব্যবহার, এটা পেজ নাম্বার 143-এ আমরা পেয়ে যাব। পেজ নাম্বার 143-এ আমরা অবশ্যই পেয়ে যাব। সেটা হলো অ্যাসিটিলিনের উৎস যদি বলে সেটা আমরা বলবো কোল গ্যাসে পাওয়া যায়, এটা মনে হয় কোল গ্যাসে। আর ব্যবহার আমরা বলবো কার্বাইড বাতিতে ব্যবহার করা হয়, এটা অবশ্যই পেয়ে যাব। তাহলে আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু না কিছু উপকৃত হয়েছো। যদি সামান্য তোমাদের কিছু উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, আর তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।